অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন। ডক্টর ইউনূসের হাতে ২৭টি, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ মানুষের। সেনা সহায়তায় বিভিন্ন জেলার থানায় কাজে যোগ দিচ্ছে পুলিশ সদস্যরা। ফুল দিয়ে বরণ করেছে ছাত্র জনতা। জামালপুর জেলা কারাগারে বন্দীদের সংঘর্ষে ৬ জন নিহত। জেলার ও ১৩ কারারক্ষী সহ আহত অন্তত ১৮ জন। সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি। সিন্ডিকেট রুখতে উদ্যোগ চান ক্রেতারা। আজও বাজার তদারকিতে শিক্ষার্থীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ২৬ মন্ত্রণালয় দিয়ে দপ্তর বন্টন হলো উপদেষ্টাদের মধ্যে। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের ২৬ মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, রেল, জ্বালানি, বাণিজ্য, দুর্যোগ, মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয়। এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুল পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন। হাসান আরিফ স্থানীয় সরকার, ডক্টর খালিদ হোসেন ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, ফরিদা আক্তার প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন নূরজাহান বেগম। আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। বেলা 11:30টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সকাল 9:50 দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিহুকালে বাজানো হয় করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা বইয়ে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে বাকি ১৬ উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসার প্রত্যাশায় সাধারণ মানুষ। তারা বলছেন, দলমতের ঊর্ধ্বে উঠে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কারেরও দাবি তাদের। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে থমকে গিয়েছিল পুরো দেশ। সরকার পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কয়েকদিনের উদ্বেগ উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। সচল হতে শুরু করেছে অর্থনৈতিক কার্যক্রম। ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুর নারায়ণগঞ্জে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে অনেক কলকারখানা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে আন্তজেলা বাস, মিনিবাস। বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও। সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি রোধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। পণ্যের দাম কমায় দেয়, আমরা যেন দিন এনে দিন খাইতে পারি। আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ এবং আমরা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার সহ প্রশাসনকে ঢেলে সাজানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। তারা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে হবে। আইনের খাতে অন্তত কোনো প্রকার যাতে দুর্নীতি না থাকে, কোনো প্রকার কোনো পুলিশ প্রশাসন একটা টাকা যেন সাধারণ মানুষের কাছ থেকে না নিতে পারে। আমাদের যেন সুষ্ঠু বিচার, সুষ্ঠু মানে একটা সুন্দর সমাজ তৈরি করে দেয়, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেয়। বিভিন্ন জায়গায় অনেক হামলা হয়েছে, এইগুলা যেন ভবিষ্যৎ আর না হয়। কয়েকদিনের অস্থিরতার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রত্যাশা বেড়েছে জনমনে। এবার তাদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে এই সরকারকেই। আইন শৃঙ্খলা রক্ষা করাই প্রথম দায়িত্ব এবং পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া। বাংলাদেশে যাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করি, তারা একটা সুস্থ ভোটের মাধ্যমে দেশকে হস্তান্তর করতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে
সঠিক পদক্ষেপের প্রয়োজন দেখছে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনাবাহিনীর সহায়তায় সকালে রাজধানীর 21টি থানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। যেসব থানায় ভাঙচুর হয়নি সেগুলোতে আজকের মধ্যেই কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছে ডিএমপি। বেলা 11টার দিকে তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত তেজগাঁও, শেরেবাংলানগর ও হাতিরঝিল থানায় শুরু হয় নিয়মিত কার্যক্রম। এরই মধ্যে তেজগাঁও থানায় অন্তত 40 জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা থানার নিরাপত্তার বিষয়ে সব ধরনের সহায়তা করেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, থানা জনগণের সম্পদ, জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে। থানার বাকি পুলিশ সদস্যদের শিগগিরই কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। আবারও কাজে ফিরেছেন কিছু সংখ্যক পুলিশ সদস্য। দুপুরের পর লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসলিউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজে যোগ দেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে সকাল থেকে ফেনী প্রায় 6টি থানার কার্যক্রম শুরু করেন পুলিশ সদস্যরা। হবিগঞ্জ সদর থানায় 77 জন পুলিশ সদস্যের মধ্যে 15 জন যোগদান করেছেন। শেরপুর জেলায় কর্মস্থলে যোগ দিয়েছেন সব পুলিশ সদস্য। এখন আমরা নতুন বাংলাদেশ পেলাম, নতুন সরকার পেলাম, নতুন করে আমরা দিক নির্দেশনা পাচ্ছি। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার উপরে এই রামগতি থানা অফিসার ইনচার্জ হিসেবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব, সেটা আমি আইন বিধির সামনে রেখে যথাযথভাবে পালন করে যাব। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কতগুলি থানার কার্যক্রম শুরু হয়েছে? পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছেন কিনা? চট্টগ্রামে মূলত 16টি থানার মধ্যে আমরা কম বেশি 11টি থানায় কিন্তু ভাঙচুর এবং বিভিন্ন ধরনের আগুনের ঘটনা ঘটেছে, এবং যার ফলে তবে বিষয় হচ্ছে যে গত কয়েকদিন ধরে প্রায় সবগুলো থানাতেই পুলিশ সদস্যরা তারা তাদের কাজ পরিচালনা থেকে বিরত রয়েছে। আমরা এখন আছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একেবারে সদর দপ্তরের সামনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনা সদস্যরা নিরাপত্তার কাজে পুলিশকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এবং ঠিক একই রকমভাবে চট্টগ্রামের যে থানাগুলো আছে সেখানেও আমরা দেখছি যে পুলিশ সদস্যদেরকে সহযোগিতা করার জন্য সেনা সদস্যরা আছেন। তো কালকে রাত থেকে মূলত বিভিন্ন থানায় আস্তে আস্তে পুলিশ সদস্যরা তারা যাচ্ছেন। আমরা আজকে সকালেও যেমনটা দেখেছি যে মূলত পুলিশ সদস্যরা সেখানে কিছু কিছু পুলিশ সদস্য যাচ্ছেন, পাশাপাশি সেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারাও গিয়েছেন, গিয়ে সেখানে যে ভগ্ন স্তূপের মধ্যে পরিষ্কার করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, ছাই পরিষ্কার করা, এই কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। যেহেতু যেই থানা ভবনগুলো আসলে বিধ্বস্ত হয়েছে বা যাদের আগুনে পুড়ে দেওয়া হয়েছে, সেখানে আসলে অবকাঠামো বলতে এখন কিছুই নেই। আমাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মেট্রোপলিটন পুলিশ যে সেখানে কাজ করার মতো, ইতিমধ্যে কাজ শুরু করার মতো এখনও পরিবেশ তৈরি হয়নি, কারণ সেখানে বসার জায়গা, চেয়ার টেবিল, এই সমস্ত বিষয় কোনো কিছুই আসলে নেই। তো সেই প্রেক্ষাপটে এখন প্রাথমিকভাবে আগে অবকাঠামোগুলো মেরামত বা অবকাঠামোগুলো ঠিক করার একটি বিষয় রয়েছে। এরপরেই আসলে মূলত পুলিশিং কার্যক্রম সেটি শুরু করা যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তো সেই হিসেবে আমরা এখন দেখছি যে আজকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও এবং সাধারণ শিক্ষার্থীরাও তারা এই থানা পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রমে যোগ দিয়েছেন, পুলিশের অনেক সদস্যও যোগ দিয়েছেন। তবে বাস্তবিক অর্থে যে পুলিশিং কার্যক্রম সেটি শুরু করতে কিছুটা সময় লাগতে পারে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও পুলিশের কর্মকর্তারা বলছেন যে তারা যত দ্রুত সম্ভব একেবারে পুলিশিং কার্যক্রমটি শুরু করে দেওয়ার ব্যাপারে বা তারা এখনই চেষ্টা করছেন সেটি চালু করার ব্যাপারে। অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর পরিস্থিতি জানাবেন, কতগুলি থানার কার্যক্রম এখন পর্যন্ত শুরু করা গেল, আর আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানাবেন।
দেখুন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল অর্থাৎ 5 তারিখেই যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরেই কিন্তু উৎসুক জনতা রাজশাহীর মেট্রোপলিটনে যে 12টি থানা রয়েছে, 12টি থানার মধ্যে নগরের মধ্যে যে 8টি থানা, সেই 8টি থানা কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সাথে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর সেটিও কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। আমরা গতকালকেই দেখেছিলাম যে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তরে সেখানে সিভিলে 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন, সেই সাথে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন এবং তারা সার্বিক অবস্থা দেখে গেছেন এবং প্রথম এবং দ্বিতীয় তলায় কোনো কাজ করার মতো কোনো পরিবেশ নেই, কিন্তু কারণ পুরোটাই ভস্মীভূত একটি অবস্থা রয়েছে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গতকালকেও গেছিল সেটি পরিষ্কার করার জন্য, তাদের একটি টিম সেখানে গেছিল পরিষ্কার করার জন্য। এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজ্যের অধিকাংশ থানাতেই আনসার সদস্যরা রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন এবং পুলিশ ঠিক কবে নাগাদ কাজ শুরু করবে সেই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কিছু বলতে পারছেন না। তবে রাজশাহীতে দেখেছি গতকালকে আমরা দেখেছিলাম রাজশাহী পুলিশ লাইনে বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু তাদের যে 11 দফা দাবি, নিরাপত্তা সহ তাদের যে 11 দফা দাবি সেটি নিয়ে তারা বিক্ষোভ করেছিল এমনটি কিন্তু দেখা গেছে এবং সেই সময় একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে আশ্বস্ত করা বা বোঝানোর জন্য গেছিলেন, কিন্তু তারপর তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন। আর এখন পর্যন্ত পুলিশ যে নগরীর কোথাও কোনো থানাতে কিন্তু নেই, শুধু পুলিশ সদস্যদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তারা বলছিলেন যে তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং সেই বিষয়ে যদি কোনো সুরাহা হয় তারপরে কিন্তু তারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। অপরদিকে বলা যেতে পারে যে সেনাবাহিনীর অবস্থান, সেনাবাহিনী নগর জুড়ে কিন্তু টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাতে সেনাবাহিনীর অবস্থানও আমরা লক্ষ্য করেছি, যেমন জেলখানাতেও আমরা দেখেছি যে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে এবং পুলিশ লাইনের ভেতরে এবং বাইরে কিন্তু সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে এবং সেই সাথে সেনাবাহিনী কিন্তু বেশ কিছু নম্বর দিয়ে গেছেন যে যদি কারো জরুরি প্রয়োজন হয়ে থাকে কল দিলেই কিন্তু তারা সেখানে অবস্থান করা অর্থাৎ চলে আসছেন এবং পরিস্থিতি যদি কোনো অবনতি হয়ে থাকে তারা সে বিষয়টি নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন। তো সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু গতকালকেও সেনাবাহিনীর পক্ষ থেকে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা তিনি কিন্তু বলেছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু অবনতি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা কিন্তু অব্যাহত থাকবে, সেই হিসাবে সেনাবাহিনী সর্বাত্মক তাদের যে সহযোগিতা সেটি করে যাচ্ছেন। অপরদিকে নগরীর নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে, যখন পুলিশ শূন্য নগরী তখন নিরাপত্তা ঘাটতি থাকবে, এটি স্বাভাবিক, যার ফলে একদিকে ব্যবসায়ী যারা নেতারা রয়েছেন বা যারা ব্যবসা করছেন তাদের বাণিজ্যিক ভবনগুলো নিয়েও কিন্তু তারা বেশ শঙ্কিত, সেই সাথে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানী সহ দেশের সব বিভাগ ও জেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো আজও সড়কে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বগুড়ায় বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। একইভাবে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী সহ শহরের বিভিন্ন স্থান এবং 5টি উপজেলায় শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও অন্যদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানায় শিক্ষার্থীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে মানিকগঞ্জ, নাটোর, সুনামগঞ্জ সহ অন্যান্য জেলাতেও। এই রাস্তাটা প্রতিদিন ভয়ানক জ্যাম লেগে থাকে, কোনো ব্যবস্থাপনা নেই। ইনফ্যাক্ট যখন ট্রাফিক ছিল তখন এখানে তারাই অতটা গুরুত্ব দিত না, কিন্তু আজকের চিত্র আপনারা দেখতে পারেন, যদি বিগত দিনের ফুটেজ থাকে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে এইখানে এখন খুবই শৃঙ্খলাভাবে আমাদের ছাত্ররা দায়িত্ব পালন করছে। আমরা প্রথম দিন একটু বিশৃঙ্খলা হালকা পাতলা হয়েছে, কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারছি এবং অনেক ভলেন্টিয়ারের সাড়া পাচ্ছি। বর্তমান ট্রাফিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, ছাত্ররা পাশাপাশি দেশের জনগণ ভালোই ব্যবস্থা নিতেছে, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই। দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বরিশালে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ এক প্রকৌশলীকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আটককৃত প্রকৌশলী হারুনার রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগে কর্মরত। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকা থেকে একটি প্রাইভেট কারে কুষ্টিয়া রওনা হন হারুনার রশিদ। ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করেন। এ সময় গাড়িতে বিভিন্ন বক্সের মধ্যে টাকার বান্ডিল ও বেশ কিছু স্বর্ণালঙ্কার পান তারা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে প্রকৌশলীকে থানায় নিয়ে আসে। জামালপুর জেলা কারাগারে বন্দীদের নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত 6 কারাবন্দী নিহত হয়েছে। আহত হয়েছে জেলার 13 কারারক্ষী এবং আরও 4 বন্দী।
বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে এবং আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওরা অল্প 30-35 জন বন্দি এই বিদ্রোহটা করে, অন্য সাধারণ বন্দীদেরকে মারধর করে। এতে যখন রাত 9টা বাজে তখন ওরা অটোমেটিকলি আমরা ফাঁকা ফায়ার করলে সবাই ওদের ওয়ার্ডে চলে যাওয়ার পরে আমরা নিজেরাই ভিতরে যাই, ভিতরে গিয়ে সবাইকে বুঝে শান্ত করি। নোয়াখালীতে দিনরাত স্বেচ্ছাশ্রমে ঐতিহাসিক গান্ধী আশ্রম ও জাদুঘর পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সরকার পরিবর্তনের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজ উদ্যোগে আশ্রমের সুরক্ষায় সার্বক্ষণিক পাহারা বসিয়েছেন এলাকাবাসী। দেশের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্টজনরা আশ্রমে এসে সংশ্লিষ্টদের সাহস যোগাচ্ছেন। দুপুরে আশ্রম পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আজকে এখানে দলমত নির্বিশেষে আজকে সবাই এখানে এসে পাহারার কথা বলবো না, এদের সাথে এসে সময় কাটায়, খেলাধুলা করে আগের মতো। তো সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব, গান্ধী আশ্রমকে এখানে যারা আগলে রেখেছেন, মায়ের আঁচলের নিচে নিরাপদ এইরকম একটা আবহে আমি তাদেরকে অভিনন্দন জানাই। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন সরকারের কাছে ক্রেতাদের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর তদারকির। সরবরাহ বেড়েছে, তাই চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে অন্তত 20 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 230 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 175 থেকে 180 টাকা, আর সোনালি 300 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম আগের মতোই আছে, আর কিছু কাঁচামাল সরবরাহ হচ্ছে এখন আগের থেকে অনেক বেশি, তার কারণে অনেকটা দাম কমছে। এই সপ্তাহের তুলনায় প্রায় 20 টাকা থেকে 25 টাকা কম হয়েছে, 140 টাকা বর্তমান চলতেছে। আর হাঁসির ডিমটা চলতেছে আপনার 200 থেকে 210 টাকা। রাজশাহীতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। সবজির দাম খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে কমা ধরছে। ওই যে সিন্ডিকেট ভেঙে যাবে, এখন আস্তে আস্তে কমা ধরবে। আশা করি আল্লাহর রহমতে আরো কমে যাবে। মুরগি প্লাস ইলিশ মাছ, অন্য মাছ একটু কমছে। সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। বরিশালের বাজারে কমেছে মুরগি, মাছ ও সব ধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঊর্ধ্বগতি ছিল, ওটা ইনশাআল্লাহ একটু কমের দিকে আস্তে আস্তে আসবে। সবকিছু মালের দামে অনেক কেজিতে 10 টাকা, 5 টাকা, 20 টাকা কেজিতে কমে আছে। এখন আগাতে বাজার খুব নিয়ন্ত্রণে আসছে। বগুড়ায় এখনো স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্রেতাদের দাবি বাজারে স্বস্তি ফেরাতে ভেঙে দিতে হবে সিন্ডিকেট। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের ভাড়ারোল এলাকায় দুর্বৃত্তরা আগুনে একটি টেক্সটাইল কারখানা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকপক্ষের দাবি, এতে মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে ক্ষতি হয়েছে প্রায় 16 কোটি টাকার। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দিবাগত 2:30টার দিকে সিটি কর্পোরেশনের ভাড়ারোল এলাকায় কিউব টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সকালে ফেনীর ভিতরের বাজার এলাকায় সওদাগর টাওয়ারে আগুন লেগে 8টি দোকান পুড়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বার্মা ঐক্য পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাপলা চত্বর করে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন, এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ বার্মা ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ বার্মা স্টুডেন্টস কাউন্সিল এই দিবসের আয়োজন করে। অন্যদিকে বাংলাদেশ বার্মা স্টুডেন্টস কাউন্সিল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালির আয়োজন করা হয়। এ সময় বক্তারা আদিবাসীদের জীবনমান উন্নয়নের দাবি জানান। আমাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব চলে এসেছে। এখন
আদিবাসী শিক্ষিত আমরা এখনো পাই নাই, সেই হিসাবে আমরা বৈষম্যের সংবিধান চাই না। এই পার্বত্য চট্টগ্রামে আমরাই ছিলাম পূর্বপুরুষরা অন্যায় এই দুর্নীতির অপরাধ ঢাকা জেলা কমিটির শেষ পর্যায়ে আদিবাসী আদিবাসী বাস করে আসে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।